বিএনপি ক্ষমতায় এলেই ষড়যন্ত্র শুরু করে কিছু দল। স্বৈরাচারীর মতো বিশৃঙ্খলাকারীদেরও রুখে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। বাধা পেরিয়ে কল্যাণ রাষ্ট্র গঠনের প্রত্যয়। দণ্ডিত হাসিনা ও হাদির খুনিদের প্রত্যর্পণ চায় ঢাকা। অনুকূল পরিবেশ তৈরি করলেই প্রধানমন্ত্রী ভারত সফর সম্ভব। নয়াদিল্লিকে স্পষ্ট বার্তা পররাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের প্রার্থিতা বৈধ। ভোটের আগে ৭০ অনুচ্ছেদ নিয়ে প্রশ্ন অবান্তর। বিদ্যমান সংবিধানে বাধা থাকলে সংসদেই সংশোধন চায় বিএনপি। বাড়েনি গ্যাস সরবরাহ। পাম্পে পাম্পে গাড়ির দীর্ঘ সারি। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় মিলছে না পর্যাপ্ত সিএনজি। জ্বালানি সংকট সমাধানে লাগবে ২ বছর বললেন। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। বিএনপি ক্ষমতায় এলেই ষড়যন্ত্র শুরু করে কিছু দল। স্বৈরাচারের মতো বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরও জনগণ রুখে দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিশোরগঞ্জে তিনি আরও বলেন, বিদ্যুৎ জ্বালানি সংকটের জন্য বিগত ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত কর্মকাণ্ড দায়ী। সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান সরকার প্রধান। কিশোরগঞ্জ থেকে আশরাফুল ইসলামের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। ঢাকা থেকে সড়ক পথে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান। আনন্দের জোয়ারে ভাসেন গ্রামবাসী। সাধারণ মানুষের ভালোবাসার উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন সরকার প্রধান। শুরুতে জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন সরকার প্রধান। পরে সভামঞ্চে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে ততবারই কিছু রাজনৈতিক দল ষড়যন্ত্র করেছে। স্বৈরাচারীর মতো বিশৃঙ্খলাকারীদেরও রুখে দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। অতীতে যেমন দেখেছে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বাংলাদেশের জনগণ যতবার দেশ পরিচালনার সুযোগ করে দিয়েছে, দেশের দায়িত্ব যতবার অর্পণ করেছে, আমরা দেখেছি কিছু সংখ্যক রাজনৈতিক দল বিশৃঙ্খলা তৈরি করেছে। যারা রাজপথে বিশৃঙ্খলা তৈরি করবে, যারা দেশের মানুষকে মিথ্যে কথা বলে বিভ্রান্ত তৈরি করবে, তাদের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। ফ্যাসিস্ট আমলে অপরিকল্পিত কর্মকাণ্ডে বিদ্যুৎ জ্বালানির সংকট উল্লেখ করে জনগণকে ধৈর্য ধরে সরকারের উপর আস্থা রাখার আহ্বান জানান সরকার প্রধান। বহু মানুষ বিদ্যুতের কষ্ট ভোগ করছেন এই মুহূর্তে, কিন্তু এই যে বিদ্যুতের সমস্যা, এই সমস্যা স্বৈরাচার, যে স্বৈরাচারকে এই দেশের মানুষ বিতাড়িত করেছে, তাদের আনপ্ল্যান্ড অপরিকল্পিত পরিকল্পনার জন্য, অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা। যে কোনো সংকট যদি মোকাবেলা করতে হয়, ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে। যে কোনো সংকট যদি মোকাবেলা করতে হয়, ঠান্ডা মাথায় পরিকল্পনা গ্রহণ করে ধীরে ধীরে সংকটের মোকাবেলা করতে হবে। পরে কটিয়াদীর চারিপাড়ায় সরকারি কার ফ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের মানুষের ভাগ্য উন্নয়নে জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে বর্তমান সরকার, কিন্তু কিছু রাজনৈতিক দল দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে এই কল্যাণমুখী রাষ্ট্র গঠনের পথে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তাই সাধারণ মানুষকে তাদের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, সরকারের প্রতি যে আস্থা জনগণের রয়েছে তা ধরে রেখে আগামীতে সরকারকে সহযোগিতার প্রতি আহ্বান জানান সরকার প্রধান। এরপর আচমিতা জর্জ ইনস্টিটিউট মাঠে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উদ্বোধন করে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক তুলে দেন প্রধানমন্ত্রী। সারা দেশে অব্যবহৃত জলাশয়গুলোকে সংস্কার করে মাছ চাষের উপযোগী করার ঘোষণা দেন সরকার প্রধান। মৎস্যজীবীদের কৃষক কার্ড এবং জেলেদের পরিচয়পত্র দেওয়া হবে বলেও জানান তিনি। মৎস্য চাষিদেরকে কৃষক কার্ডের আওতায় আনা হবে এবং হয়েছে এর মধ্যে। একই সঙ্গে জেলেদের পরিচয়পত্র প্রদান ও নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। ২০২৬-২৭ অর্থ বছরের প্রথমবারের মতন সুন্দরবন এবং হাওর অঞ্চলে মৎস্য আহরণ নিষিদ্ধকালীন জেলেদের ভিজিএফ এর আওতায় আনা হয়েছে। অনুষ্ঠানস্থল ত্যাগ করার সময় পাশে আচমিতা জর্জ ইনস্টিটিউশন স্কুল তাৎক্ষণিক পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাকে কাছে পেয়ে কোমলমতি শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। সরকার প্রধানও তাদের সাথে মিশে গিয়ে তাদের ভালোবাসা গ্রহণ করেন। এ সময় শিক্ষার্থীদের জন্য খেলার সামগ্রী উপহার দেন প্রধানমন্ত্রী। আহমেদ সালেহিন, সময় সংবাদ, কিশোরগঞ্জ। প্রধানমন্ত্রীর কর্মসূচির খবর জানাতে কিশোরগঞ্জে আছেন সহকর্মী আহমেদ সালেহিন। সরাসরি যাব তার কাছে। সালেহিন,
প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে কিন্তু একদিনের সফরে কিশোরগঞ্জ এসেছেন এবং নানা ধরনের কর্মসূচি কিন্তু তার হাতে রয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি কর্মসূচিতে তিনি অংশ নিয়েছেন, যেখানে মাছের পোনা যে অবমুক্তকরণ কর্মসূচি যেমন ছিল, তেমনি মৎস্যপক্ষ, জাতীয় মৎস্যপক্ষ 2026 সেটি কিন্তু উদ্বোধনের কর্মসূচি ছিল, সেখানে কিন্তু তিনি প্রধানমন্ত্রী গিয়েছেন। এবং সবশেষ যে প্রোগ্রামটি, যে অনুষ্ঠানটি তার রয়েছে, কর্মসূচি রয়েছে, সেটি হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণের যে মূল ফেজে আসলে আজ থেকে শুরু হতে যাচ্ছে এবং সেটির উদ্বোধন করতে যাচ্ছেন এই প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আজকে কিশোরগঞ্জের যে স্টেডিয়ামে সেই প্রোগ্রামে তিনি অংশ নিতে যাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি এই অনুষ্ঠানস্থলে এসে পৌঁছাবেন, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং তিনি কিন্তু ইতিমধ্যে এই পথে রয়েছেন। আপনার সকাল থেকে আজকে পাকুন্দিয়ায় তিনি মৎস্য পোনা অবমুক্তকরণ যে কর্মসূচি, সেটি কিন্তু তিনি প্রথমে সেই অবমুক্ত করেছেন মৎস্য পোনা, এবং তারপরে তিনি একটি হ্যাচারি পরিদর্শন করেছেন এবং সেখান থেকে তিনি কটিয়াদি, যেখানে রয়েছিল জাতীয় মৎস্যপক্ষ 2026, সেটি উদ্বোধন কর্মসূচিতে তিনি অংশ নেন এবং সেখানে তিনি উদ্বোধন কর্মসূচিতে অংশ নেওয়ার পর সেখান থেকে বক্তব্য রেখেছেন। সেখান থেকে বেরিয়ে তিনি চলে আসেন শোলাকিয়া ময়দানে, সেখানে কিছু বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে, যেখানে গাছ লাগানো এবং একই সঙ্গে সরকারি কিছু স্থাপনা উদ্বোধন তিনি করেছেন। কিন্তু এর আগে একটু বলে রাখতে চাই যে সেখানে আজকে যখন আচমেতা জর্জ ইনস্টিটিউশন যেই মাঠে আসলে জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন করেছেন, তার পাশেই জাতীয় আচমেতা জর্জ ইনস্টিটিউশন যে স্কুলটি রয়েছে, সেই স্কুলে কোমলমতি শিক্ষার্থীদের কাছে তিনি আচমকাই আসলে বলা যায় তাৎক্ষণিকভাবে তিনি সেখানে পরিদর্শন করেন এবং শিশু কিশোরদের সঙ্গে কিছুটা সময় তিনি কাটান এবং শিশু কিশোররাও আসলে শিক্ষার্থীরাও তারা কিন্তু বেশ সাদরে গ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবং তাকে দেখার জন্য অধীর আগ্রহে সেখানে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন, সেটি কিন্তু আমরা দেখেছি এবং সেখানে কিন্তু আমরা ছিলাম। এবং তারপরেই তিনি এসেছেন এই শোলাকিয়া, কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দানের পাশেই বৃক্ষরোপণ কর্মসূচি এবং একই সঙ্গে সরকারি বেশ কয়েকটি স্থাপনায় তিনি উদ্বোধন করেছেন এবং তারপরে এখন তিনি যেখানে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, অর্থাৎ কিশোরগঞ্জ সদরের যে স্টেডিয়ামটি রয়েছে, সেখানে তিনি ফ্যামিলি কার্ড কার্যক্রমের যে মূল ফেজের যে কার্যক্রম, সেটি আজকে থেকে উদ্বোধন করছেন। গত 10ই মার্চ অর্থাৎ ক্ষমতায় গ্রহণের পর তারেক রহমান প্রধানমন্ত্রী তিনি গত 10ই মার্চ ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পের উদ্বোধন করেছিলেন এবং সেই প্রকল্পের কাজ কিন্তু শেষ হয়েছে এবং এখন কিন্তু যে মূল যে ফেজে আসলে এই কার্যক্রম, এই ফ্যামিলি কার্ড যে বিতরণ, নারীদেরকে স্বাবলম্বী করার যে উদ্যোগটি, সেটি কিন্তু সারা দেশে এখন ছড়িয়ে দেওয়ার জন্য আগামী 5 বছরের প্রতিটি ঘরে আসলে প্রতিটি নারীর কাছে তিনি গৃহকর্ত্রীর কাছে পৌঁছানোর জন্য আসলে সেই উদ্যোগটি তিনি নিয়েছেন। আপনি জানেন যে তিনি আজকে সকালে যে অনুষ্ঠানের কর্মসূচিতে অংশ নিয়েছেন, সেখানে তিনি বলেছিলেন যে যারা সরকারের যে অগ্রযাত্রা, যেখানে বাধাগ্রস্ত করবে, উন্নয়নের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করবে, তাদেরকে সেই বিশৃঙ্খলাকারীদেরকে প্রতিরোধ করার জন্য সাধারণ মানুষের প্রতি তিনি আহ্বান জানান এবং সরকারের সাথে সহযোগিতা করার জন্য ধৈর্য সহকারে সরকারের উপর আস্থা রাখার জন্য তিনি আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তো এই ছিল আমার কাছে কিশোরগঞ্জে, যেখানে আজকে সারাদিন ব্যাপী যে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন এবং নিবেন তার সবশেষ খবর। কিশোরগঞ্জ থেকে সহকর্মী আহমেদ সালেহীন। এবার সরকারের 180 দিনের বিশেষ প্রতিবেদন। সরকারের দেয়া নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের পথে ভাগ্য বদলাতে শুরু করেছে কৃষকের। 2 কোটি কৃষক কার্ড দেয়ার কার্যক্রমে নিবন্ধনের আওতায় এসেছেন 11,65,000। এর মাধ্যমে সরকারের সার, বীজ ও স্বল্প সুদের ঋণ সুবিধা সরাসরি পৌঁছাবে চাষির হাতে। তবে রাজনৈতিক প্রভাব আর স্বজনপ্রীতিতে বাদ পড়ার শঙ্কায় রয়েছেন অনেকে। সেই সঙ্গে ডিজিটাল ভূমি রেকর্ডের ঘাটতি বিশেষ চ্যালেঞ্জ তৈরি করছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সাইফুল ইসলামের রিপোর্ট। বিএনপির নির্বাচনী ইশতেহারে কৃষি ও কৃষককে শক্তিশালী করতে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্ব পায় কৃষক কার্ড দেয়ার প্রতিশ্রুতি, যা বহন করবে একজন কৃষকের সমন্বিত ডিজিটাল ও একটি ব্যাংকিং পরিচয়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সরকার গঠনের পর পহেলা বৈশাখ টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ডের প্রাক পাইলটিং কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ধাপে এই স্মার্ট সিস্টেমের অন্তর্ভুক্ত হয় 11 উপজেলার প্রায় 22,065 জন কৃষক।
পার্টনার প্রকল্পের ডিপিপির তথ্য বলছে দেশে কৃষকের সংখ্যা 2,27 লাখ। চলতি বছরের মধ্যে 47 লাখ কৃষককে কার্ডের আওতায় আনার পরিকল্পনা সরকারের, যার মাধ্যমে ন্যায্য মূল্যে সার, বীজ, কীটনাশক, স্বল্প সুদে কৃষি ঋণ সহ কৃষকরা পাবেন নানা সুবিধা। রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতিতে যেন প্রকৃত চাষিরা বাদ না পড়ে তা নিশ্চিতের দাবি তাদের। সার বীজ যে পাই সরকার যদি আমার সহযোগিতা করে, আমি যেভাবে পাই কার্ডটা ওই সহযোগিতা করতে পারি। সার পাইলে, বীজ পাইলে, আমার টাকা পাইলে আমার অনেক উপকার হয়। ওইটা দিলে ভালো হবে, কিন্তু ওইটাও তো আবার সিন্ডিকেটের মধ্যে পড়ে থাকে। দেখা গেছে কাঠ নিয়ে গেলে দিব না, তারপর এটা সরকার যদি ভালোভাবেই করে আমি মনে করি ভালো হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে ইতোমধ্যে 11,65,000 জন কৃষক নিবন্ধনের আওতায় এসেছেন। তবে ডিজিটাল ভূমি রেকর্ড না থাকায় মাঠ পর্যায়ে তথ্য যাচাইয়ে কিছুটা বেগ পেতে হচ্ছে তাদের। আগামী ডিসেম্বরের মধ্যে সকল কৃষকের তথ্য কালেকশনের জন্য আসলে এখন যে প্রক্রিয়াটা আমরা করব, যে নীতিমালা যেটা, তার কার্যক্রম আমরা শুরু করেছি। গ্যাংস্টার যেটা করব সেটা মাননীয় প্রধানমন্ত্রী এবং ওয়ার্কিং কমিটি কর্তৃক অনুমোদন হওয়ার পরে আসলে বলতে পারবো যে এটা কোন সিস্টেমের মধ্য দিয়ে আমরা আগাবো। এটা হয়তো আর 2-1 দিনের মধ্যেই আপনারা জানতে পারবেন। এই উদ্যোগ কৃষকের আয় 15 থেকে 20% পর্যন্ত বৃদ্ধির পাশাপাশি ভর্তুকি অপচয় কমাতে পারে 40%। এমন হিসেব দিয়ে বিশেষজ্ঞরা বলছেন কৃষককে কৃষি যান্ত্রিকীকরণ, কোল্ড স্টোরেজ চেইন তৈরি ও মধ্যস্বত্বভোগী থামাতে সমান জোর দিতে হবে। যে কৃষক কার্ড প্রদান করা হলে সেটা উপকরণ সরবরাহ করা এবং কৃষকের কাছে পৌঁছে দেয়, এটা হয়তো সহজ হবে, কিন্তু দেখতে হবে যে পর্যাপ্ত পরিমাণে উপকরণ সহযোগিতা কৃষক পাচ্ছে কিনা। এখন উচিত হবে বিফোর ইট ইজ টু লেট যেন এই পুরো প্রক্রিয়াতেই যথাযথভাবে এমনভাবে শুদ্ধতা নিশ্চিত করা হয় যাতে করে এর মাধ্যমে এটাকে এই যে ইতিবাচক একটা উদ্যোগ সরকারের, সেটিকে আবার নেতিবাচক একটা জায়গায় ঠেলে না দেওয়া হয়, কারণ বাংলাদেশের ট্র্যাক রেকর্ড এটা আছে। কৃষক কার্ডের তথ্য ব্যবহার করে আগাম জানা যাবে কোন এলাকায় কি পরিমাণ সার, বীজ বা সেচ সুবিধা প্রয়োজন। স্মার্ট কৃষক কার্ড শুধুমাত্র একটি সরকারের সাহায্যের মাধ্যম নয়, বরং এটি তৈরি করবে দায়বদ্ধতার নতুন কাঠামো। খাত সংশ্লিষ্টরা বলছেন প্রকৃত কৃষকের কাছে পৌঁছে দিতে তৈরি করতে হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, সিংগাইর, মানিকগঞ্জ। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আগেই শেখ হাসিনা ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের প্রত্যর্পণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। সফর নিশ্চিতে অনুকূল পরিবেশ তৈরির তাগিদ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এখন নয়াদিল্লির জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরেই দিল্লির সঙ্গে যোগাযোগ রাখছে ঢাকা। তবে সফরের আগে দুই দেশের সম্পর্কের সংবেদনশীল কিছু ইস্যুর সমাধানকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। বিশেষ করে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক প্রকাশ্য রাজনৈতিক বক্তব্যকে সফরের উপযুক্ত পরিবেশ তৈরির ক্ষেত্রে নেতিবাচক হিসেবে দেখছে ঢাকা। by Sheikh Hasina, who has been convicted by the International Crimes Tribunal for committing crimes against humanity. We have made our position clear on this matter. অনুকূল পরিবেশ তৈরির অংশ হিসেবেই দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনা সহ অন্যান্য পলাতক আসামিকে দ্রুত ফেরত পাঠানোর কথা দিল্লিকে জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদেরও বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় ঢাকা। We have requested the Indian authorities to expeditiously act on our request to extradite Sheikh Hasina and other fugitive criminals, and to hand over Bangladesh the accused killers of Shahid Sharif Osman Hadi in compliance with our bilateral extradition treaty. We are awaiting their response. প্রধানমন্ত্রীর সম্ভাব্য দিল্লি সফরকে শুধু আনুষ্ঠানিক সফর হিসেবে দেখছে না পররাষ্ট্র মন্ত্রণালয়। সফরের আগে পারস্পরিক আস্থা ও রাজনৈতিক পরিবেশকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে একই সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের নীতিগত অবস্থানও পুনর্ব্যক্ত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।
দণ্ডিত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ভারতের আদালত। ভারত সরকারের এক শীর্ষ কর্মকর্তার বরাতে এই খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম ইন্ডিয়া এক্সপ্রেস। প্রতিবেদনে বলা হয়, এটি কোনো রাজনৈতিক বা কূটনৈতিক সিদ্ধান্ত হবে না। দেশটির আদালত যাচাই করবেন বাংলাদেশে যে অপরাধগুলো সংঘটিত হয়েছে তা ভারতীয় আইনেও অপরাধ হিসেবে সংজ্ঞায়িত হয় কিনা। অপর এক কর্মকর্তা জানান, শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ দিল্লি ও ঢাকার বর্তমান কূটনৈতিক আলোচনার বাইরে আলাদা করে দেখার সুযোগ নেই। বিষয়টি সমাধানে পথ খোঁজা হচ্ছে বলেও জানান ওই কর্মকর্তা। 2013 সালের দ্বিপক্ষীয় বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী এরই মধ্যে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও 11 দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি। নির্বাচন ভবনে দুই প্রার্থীর প্রতিনিধিদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাইয়ের পর এই ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জানান, রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে প্রচলিত সংবিধান অনুযায়ী কাজ করবে বিএনপি। নির্বাচনের আগে 70 অনুচ্ছেদ নিয়ে প্রশ্ন অবান্তর বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর রোববার হয় যাচাই বাছাই। নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন প্রার্থীদের প্রতিনিধিদের সামনে মনোনয়নপত্র বাছাই করেন। সকালে 11 দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্রের কাগজপত্র পরীক্ষা করা হয়। তিনি দুটি মনোনয়নপত্র জমা দিলেও প্রথমটি বৈধ হওয়ায় দ্বিতীয়টি নিয়ে আলোচনার প্রয়োজন হয়নি। নির্বাচন ভবনে জোটের নেতাদের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন। পরে 11 দলীয় ঐক্যের নেতারা বলেন, সংবিধান সংস্কার করে রাষ্ট্রপতি নির্বাচন হলে সংসদ সদস্যদের মতামতের প্রতিফলন ঘটত। প্রায় 30-35 বছর পরে নির্বাচন হচ্ছে, গণতান্ত্রিক ধারাবাহিকতাটা বজায় থাক, এটা আমরা চাই। সংবিধানের 70 অনুচ্ছেদ থাকার কারণে সংসদ সদস্যগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে না। আমরা মনে করি এটা স্বাধীন ভোটাধিকারের পথে একটি বড় ধরনের অন্তরায়। দুপুরে নির্বাচন ভবনে আসে বিএনপির প্রতিনিধি দল। তাদের উপস্থিতিতে বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জানান, রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে প্রচলিত সংবিধান অনুযায়ী কাজ করবে বিএনপি। আপনাদেরকে আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর 23তম বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে বৈধ ঘোষিত হয়েছে। আমার প্রচলিত সংবিধান অনুযায়ী আমাকে পথ চলতে হবে। সেই সংবিধানে আমার যেখানে বাধা আছে সেই বাধা অতিক্রম করার জন্য আমাকে সংসদ থেকে সংশোধন করতে হবে। নির্বাচন ভবনের সংবাদ সম্মেলনে কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, 18 আগস্ট বিকেল 4টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন রাষ্ট্রপতি প্রার্থীরা। আগামী 18 তারিখ হচ্ছে আপনার মনোনয়নপত্র প্রত্যাহারের দিন। আগামী 20 তারিখ 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত নির্বাচন। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে বরিশাল আইনজীবী সমিতির নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে বার লাইব্রেরির হলরুমে কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, এ দেশে ফ্যাসিবাদের আর জায়গা হবে না। ফ্যাসিস্টদের এমনভাবে বিচার হবে যেন কেউ প্রশ্ন তুলতে না পারে। যে বাংলাদেশ পেতে আমাদের মাঝ থেকে 1400 মানুষকে হারাতে হয়েছে, যাদেরকে পাখির মতো গুলি করে রাজপথে জুলাই মাসের 15 দিন এবং আগস্ট মাসের 5 দিন, এই 20 দিনে হত্যা করা হয়েছে। এদের রক্তের বিনিময়ে, এদের ত্যাগের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশ নিয়ে আমরা ছেলে খেলা করতে পারি না। এই বাংলাদেশ নিয়ে আমরা আর ফ্যাসিস্টদের ফিরে আসার কোন পথ সুগম করতে পারি না। সময় সংবাদে আরও থাকছে, চলতি অর্থ বছরেই সরকারি চাকরিজীবীদের পে স্কেল বাস্তবায়নের আশ্বাস মুখ্য সচিবের। কর্মসংস্থান ও উৎপাদন বাড়িয়ে অর্থনৈতিক সংকট দূর করতে চায় সরকার। অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের। ডারউইনে লাল সবুজরা অজিদের হারিয়েছে একদিন হাতে রেখেই। এই টেস্টের পুরো 11 সেশনেই দাপট দেখিয়েছে সফররতরা। মিরাজের 5 উইকেটে দ্বিতীয় ইনিংসে অজিরা 284 রানে অল আউট হলে 57 রানের টার্গেট পায় শান্তরা। 1 উইকেট হারিয়েই লক্ষ্যে টপকে যায়
বাংলাদেশ। 9 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন হাসান মাহমুদ। ডারউইন থেকে তারেক হাসান শিমুলের ম্যাচ রিপোর্ট। যে মাটিতে খেলতে আসাই ছিল স্বপ্ন পূরণ, যেখানে বারবার পড়তে হয়েছিল কঠিন পরীক্ষায়, সেখানেই টাইগাররা লিখল অমরত্বের ইতিহাস। যে অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে হারানো ছিল বহু দূরের স্বপ্ন, ডারউইনে সেই স্বপ্ন ধরা দিল বাস্তবে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এ এক অবিস্মরণীয় জয়। তাই তো বাঁধ ভাঙা উল্লাস টাইগার শিবিরে। তৃতীয় দিনের শেষেই নির্ধারিত হয়ে গিয়েছিল ডারউইন টেস্টের ভাগ্য। চতুর্থ দিনটা ছিল আনুষ্ঠানিকতার। থিতু হয়ে যাওয়া ক্যামেরুন গ্রিন আর অ্যালেক্স ক্যারি কিছুটা প্রতিরোধের আভাস দেন, তবে সকালের সেশনটা দারুণভাবে কাজে লাগান টাইগার অধিনায়ক। এক প্রান্তে আক্রমণে রাখেন মিরাজকে, তিনি অবশ্য হতাশ করেননি। 30 রানে ক্যারিকে ফিরিয়ে স্বীকৃত ব্যাটারকে ফেরান ডানহাতি স্পিনার। তারপর অলরাউন্ডার ওয়েবস্টারকে বোল্ড করেন টাইগার বোলার, নিজের তৃতীয় শিকারে পরিণত করেন মিরাজ। এক প্রান্ত আগলে রাখেন গ্রিন, তুলে নেন 50। তবে সঙ্গ দিতে এসে অধিনায়ক প্যাট কামিংস ফিরে যান মিরাজের চতুর্থ শিকার হয়ে। টেলেন্ডারদের নিয়ে লড়াই করে যান ক্যামেরুন। স্ট্রাইক নিজের কাছে রেখে তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। কিছুটা গলার কাটাও হয়ে উঠেছিলেন এই ব্যাটার। লিড নিয়ে যান 50 ঊর্ধ্ব। বোলিংয়ে চেঞ্জ আনেন শান্ত। হাসান মাহমুদ এসে আরও একবার নেন গুরুত্বপূর্ণ উইকেট, স্বীকার করেন সেঞ্চুরিয়ান ক্যামেরুনকে। আগের দিন ব্যাট হাতে দলের ভরসা হয়েছেন, এদিন বল হাতে। শেষ উইকেটের অপেক্ষা দীর্ঘায়িত হয়নি। নাথান লায়নকে আউট করে 284 রানে অসিদের অল আউট করে বাংলাদেশ। টাইগারদের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র 57 রান। জবাব দিতে নেমে তানজিদ তামিম আর সাদমান ইসলাম মিলে শেষ করতে পারেননি। নতুন বলে হাজিলউডকে উইকেট দিলেন আগের ইনিংসের সেঞ্চুরিয়ান। এরপর মমিনুল আর সাদমান মিলে কাল ক্ষেপণ করেননি। হেসে খেলে ওই 57 রানটা তুলে নেন। ঐতিহাসিক জয়ের আনন্দে মাতে টিম টাইগার্স। হাসান মাহমুদের অগ্নিঝরা বোলিং আর তানজিদ তামিমের ঐতিহাসিক সেঞ্চুরি, মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরমেন্স। ডারউইনে বাংলাদেশ শুধু একটি টেস্ট ম্যাচ জিতেনি, জিতেছে টেস্ট ক্রিকেটে নিজেদের আত্মবিশ্বাস, জানান দিয়েছে বিশ্ব ক্রিকেটকে সাদা পোশাকের সামর্থ্য। একই সঙ্গে উড়িয়ে দিয়েছে অজিদের দম্ভ। মারারা ক্রিকেট গ্রাউন্ড থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে অবিস্মরণীয় জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিশোরগঞ্জে যাত্রাপথে ভিডিও কলে টাইগারদের অভিনন্দন জানান তিনি। এ সময় ক্রিকেটারদের স্বাস্থ্যের খোঁজ নেন সরকার প্রধান। বাংলাদেশের সাধারণ মানুষ ক্রিকেটারদের বরণ করে নেয়ার অপেক্ষায় আছে বলে জানিয়েছেন তিনি। আপনাদেরকে ওয়েলকাম করার জন্য। সবার শরীর ভালো আছে তো? সবাই ইন গুড হেলথ? একটু হবে, হ্যাঁ স্বাভাবিক। গরম কেমন ওখানে? এখানে ভালো গরম। কি বাংলাদেশের মতন, দেশের মতন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে তো হ্যাঁ, আচ্ছা আচ্ছা, গুড গুড, ঠিক আছে। আসেন আপনারা সবাই সুস্থভাবে আসেন। বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে আপনাদেরকে ওয়েলকাম করার জন্য। Again, congratulations. Everything okay? আচ্ছা, হ্যাঁ আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ দেখলাম নিউজে। এক্সেলেন্ট এক্সেলেন্ট, ওয়ান্ডারফুল। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আসসালামাইকুম, ঠিক আছে ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ। শরীর ভালো? বগুড়ার না, ও বাংলাদেশের ছেলে। ও বগুড়ার না, বাংলাদেশের ছেলে। He represents Bangladesh, not Bogura. ঠিক আছে, ওকে। আসলে ইনশাআল্লাহ দেখা হবে। Again, congratulations. অনেক অনেক দোয়া থাকলো। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের ভাবমূর্তি বদলে দিয়েছে। এটাকে পুঁজি করে এখন আগামী এফটিপিতে বড় দলগুলোর বিপক্ষে সিরিজ বাড়ানোর চেষ্টা করা সম্ভব বলে মন্তব্য করেছেন
বিসিবির প্রেসিডেন্ট তামিম ইকবাল। ধারাবাহিকতা থাকলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলাও অসম্ভব মনে করেন না তিনি। ঐতিহাসিক জয়ে ক্রিকেটারদের বিশেষ বোনাস দেয়া হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট। এই ম্যাচটা will definitely help us to negotiate when we are negotiating with other teams. আর আশা করি যে এফটিপিটা আমরা সামনে পাবো এটা মানে যতটুক কম্পিটিটিভ করা যায়, যতটুক ভালো জায়গায় যায় খেলা যায়, যতটুক বড় টিমদের সাথে আরও বেশি খেলা যায়, ওটাই করার আমরা চেষ্টা করি। 4টা টেস্ট দেশের মাটিতে আছে, 2টা টেস্ট সাউথ আফ্রিকার মাটিতে। তো যদি যে ধরনের ক্রিকেট তারা খেলছে, এনিথিং ইজ পসিবল, বাট আই ডোন্ট ওয়ান্ট টু থিঙ্ক টু মাচ আহেড। বোনাসের বিষয়টা এটা আমরা আমাদের মধ্যেই থাকুক, এই ইন্টারনালি এটা আমরা প্লেয়ারদের সাথে আলোচনা করব। বাড়েনি গ্যাস সরবরাহ, পাম্পে পাম্পে গাড়ির দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষায়ও মিলছে না পর্যাপ্ত সিএনজি। এদিকে গ্যাসের অভাবে ব্যবসা বন্ধের উপক্রম পাম্প মালিকদেরও। সংকট সমাধানে দ্রুত পদক্ষেপের দাবি ভুক্তভোগীদের। রাত পোহালেই শুরু হয় অপেক্ষা। কেউ আসেন ভোরে, কেউ আবার আগের রাতেই গাড়ি নিয়ে দাঁড়িয়ে যান পাম্পের সামনে, তবু মেলে না কাঙ্ক্ষিত গ্যাস। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে ক্লান্ত চালকদের কেউ কেউ রাত কাটিয়ে দিচ্ছেন নিজের গাড়ির সিটেই। রোববার সকাল থেকেই রাজধানীর প্রতিটি সিএনজি ফিলিং স্টেশনে দেখা গেছে যানবাহনের দীর্ঘ লাইন। মূল লাইনে চাপ নেই। দিনের পর দিন এই অনিশ্চয়তায় ভেঙে পড়েছে খেটে খাওয়া মানুষের রোজকার হিসাব। 3 ঘন্টা অপেক্ষা করে পাইছি, কালকে 6 ঘন্টা অপেক্ষা করে পাইছি। সকালবেলা একবার গ্যাস নিয়ে গেছি, 100 টাকার গ্যাস ঢুকছে, তো এখন আবার আসছি। আপনার গ্যাসের কোনো প্রেশার নাই। এখানে বসে আছি 5 ঘন্টা ধরে, আমার কোনো কাজ নাই, বিশ্রামের দরকার আছে। আমি এখানে 5 ঘন্টা সময় দিতেছি, মালিকের ডিউটি করতেছি 12 ঘন্টা, কত ঘন্টা? 17 ঘন্টা। তাহলে আমরা কিভাবে চলবো? প্রত্যেকটা দিন 5 থেকে 6 ঘন্টা এরকম লাইনে থাকে, এরকম অপেক্ষা করতে হয়। আর কিছু কিছু পাম্পে বলে লাইনে গ্যাস নাই। বেশি সময় অপেক্ষা করতেছি না, মাত্র 3 ঘন্টা করছে, আর 2 ঘন্টা লাগবে, 5 ঘন্টা। তাহলে এই রোডেই থাকবো আর রোডেই চলবো, আমাদের আর ওই বাসায় যাওয়ার দরকার নাই, ডিউটিও দরকার নাই। শুধু চালক নন, এই সংকটের আরেক পিঠে দাঁড়িয়ে আছেন পাম্প মালিকরাও। সরবরাহ কমে যাওয়ায় কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিল সহ সব খরচ ঠিক থাকলেও আয় কমেছে কয়েক গুণ। কাজ বাজ রেখে আমাদের সামনে এদের ট্যাকেল দেওয়ার জন্য দাঁড়ায় থাকতেছে, আমাদের লোক আরও বাড়াইতে হয়েছে। আবার অনেকক্ষণ লাইনে দাঁড়ায় আছে, সারাক্ষণ দাঁড়ায় আছে, ভিতরে আর একটা ঢুকে গেছে, এটার সালিশি আবার করতে হচ্ছে। এই যে মানে সমস্যার শেষ নেই। জ্বালানি সংকটের এই চক্রে প্রতিদিন কেটে যাচ্ছে হাজারো মানুষের মূল্যবান সময়, ভেঙে পড়েছে জীবিকার হিসাব। দ্রুত সমাধান না এলে আগামী দিনগুলোতে এই ভোগান্তি আরও বাড়ার আশঙ্কা করছেন ভুক্তভোগীরা। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। বিদ্যুৎ গ্যাস সংকট 6 মাস বা 1 বছরের সমাধান করা সম্ভব নয়। সংকট কাটাতে অন্তত 2 বছর লাগবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, বিদ্যুৎ গ্যাস ছাড়া অর্থনীতি এগিয়ে নেওয়া সম্ভব নয়। সংকট নিরসনে নিরলসভাবে কাজ করছে সরকার। উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংক ঋণের বেশি সুদ হার, গ্যাস বিদ্যুৎ সংকট, রাজনৈতিক ও নীতিগত অনিশ্চয়তায় কমেছে বিদেশি বিনিয়োগ। সংকট কাটানো গেলে আগামী 5 বছরে $5 বিলিয়ন বিনিয়োগ আনা সম্ভব বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। রোববার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিনিয়োগকারীর আস্থায় নীতিগত সংস্কার বিষয়ক সেমিনারে আস্থার সংকট দূর করতে নীতি সংস্কার ও সরকারের সঙ্গে বেসরকারি খাতের ধারাবাহিক সংলাপে জোর দেন এমচাম সভাপতি। We see significant potential in advanced manufacturing, digital services, AI cloud and cybersecurity, healthcare, insurance, life sciences, renewable energies, financial services and other technology driven sectors. এ সময় অর্থমন্ত্রী বলেন, জ্বালানি সংকট সমাধানে সময় লাগবে অন্তত 2 বছর। অর্থনীতি এগিয়ে নিতে সংকট নিরসনে কাজ করছে সরকার। Unfortunately, on the power and gas, nothing can be solved within 6 months. Nothing can be solved within a year. And minimum time is 2 years. Minimum. So we are struggling with the issue of power and gas. ব্যবসা ও বিনিয়োগ সহজ করতে ডিরেগুলেশন বাস্তবায়ন, কর ব্যবস্থার সংস্কার, অনলাইন সেবা নিশ্চিত ও বন্দর কাস্টমসের জটিলতা কমানোর চেষ্টা চলছে বলেও জানান আমির খসরু। For the exporters who are willing to come other than ready-made garment sector, will all be given duty-free bonded license. Everybody will be given. Anybody is coming forward with any export product will be given bonded warehouse tax-free facilities.
দেশের পুঁজিবাজার ভালো অবস্থানে যাচ্ছে। জেপি মর্গান ও গোল্ডম্যান সাকসের মতো বিদেশি প্রতিষ্ঠান বিনিয়োগে আগ্রহী বলে জানান মন্ত্রী। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। কার্বন নিঃসরণ কমাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর তাগিদ রয়েছে তৈরি পোশাক খাতে। তবে শুধু সোলার প্যানেল নয়, বদলাতে হবে কারখানার পুরো জ্বালানি ব্যবস্থাপনা। সিপিডির আলোচনা সভায় উঠে এসেছে এমন তথ্য। উদ্যোক্তারা বলেন, পরিবর্তন আনতে প্রয়োজন বড় অঙ্কের বিনিয়োগ। শুধু কারখানার ছাদে সোলার প্যানেল বসালেই পোশাক খাতের কার্বন নিঃসরণ কমবে না। বিদ্যুতের পাশাপাশি তাপ উৎপাদন ব্যবস্থাতেও আনতে হবে পরিবর্তন। রোববার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির আলোচনা সভায় উঠে আসে এমন গবেষণা তথ্য। ফ্যাক্টরিগুলো মিট করতে পারে না। গবেষণা প্রতিবেদনের তথ্য, তৈরি পোশাক খাতকে আরো জ্বালানি সাশ্রয়ী করতে মেশিন পরিবর্তনের প্রয়োজন প্রায় 6,604 থেকে 13,209 কোটি টাকার বিনিয়োগ। ইলেকট্রিফাইড প্রোডাকশন প্রসেস আরএনজি ফ্যাক্টরিতে যেগুলো আছে, সেটার এনার্জি কনজাম্পশন এর জন্য আমাদের যে খরচটা হয়, সেই খরচটা is going to be more stable যদি আমরা রিনিউয়েবল এনার্জি দিয়ে সেটাকে সোর্স করি। সাবস্টিটিউশন এক্সারসাইজটা, মেশিন প্রোফাইল আপগ্রেডেশনটা যদি করা হয়, ওভারঅল সেক্টর লেভেল যদি আমরা অ্যাডপ্ট করি, $1 বিলিয়ন অথবা 132 বিলিয়ন বাংলাদেশি টাকা কস্ট করবে। সমস্যা নিরসনে আগামীতে গ্যাসের উপর নির্ভরশীলতা কমিয়ে বিদ্যুতের দিকে নজর দেওয়ার পরামর্শ সিপিডির। গ্যাস আপনারা এই মাত্রা আগামী দিনে পাবেন না, সুতরাং আগামী দিনে যদি আমাদের কাছ থেকে পলিসি সাজেশন চান, তাহলে ইলেকট্রিক বয়লারের জন্য যদি সাবসিডির অনুরোধ থাকে আপনাদের, আমরা সেটা সরকারকে করতে পারি যে হ্যাঁ, ইলেকট্রিক বয়লারের ক্ষেত্রে যদি কোনো সাবসিডি দেওয়া হয়, সেটা প্রোডাকশনকে সহায়তা করবে। তবে বড় বড় শিল্পের সব ধরনের জ্বালানি ব্যবস্থা একসঙ্গে বিদ্যুতে রূপান্তর করা সম্ভব নয় বলে মত দেন শিল্প উদ্যোক্তারা। পাশাপাশি অর্থায়নের সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন তারা। ফান্ড কিন্তু আমাদের অনেক আছে, এক্সেসিবল না। মানে আপনি যদি ব্যাংকে যান, যে গ্রিন ফান্ডের কথা বলবো যে তো বাংলাদেশ ব্যাংকের পারমিশন পাইতে গেলে 6 মাস লাগবে, তাহলে 6 মাস টাকাটা আপনার 30% ইন্টারেস্টে নিতে হবে। দেন যদি ওই ফান্ডটা পান, তাহলে ওইটা ওইখানে রিপ্লেস করে দিব। এইভাবে সেনশন লেটার আমাকে দেওয়া হয়েছে, এইভাবে সেনশন লেটার দেওয়া হয়েছে। আমি একটা 1 মেগাওয়াট করবো, তো ওইখানে এইভাবে দেওয়া হয়েছে সেকশন লেটারটা ব্যাংক থেকে। তো এইটাকে কতটুকু ইউজ করা যায়? আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে হলে এখনই জ্বালানি ব্যবস্থার রূপান্তরের পরিকল্পনা করতে হবে বলে মত সংশ্লিষ্টদের। নরমাল এনার্জি টু রিনিউয়েবল এনার্জি। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। চলতি অর্থবছরে সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার। সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, পে স্কেল দেয়ায় অর্থনৈতিক সংকট সৃষ্টি হলেও 18 লাখ সরকারি কর্মচারীর চাপ সামলাতেই এই সিদ্ধান্ত। অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় কর্মসংস্থান ও উৎপাদন বাড়ানো এবং জ্বালানি সমস্যার সমাধানে সরকারের বহুমুখী পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। 2015 সালে 8ম জাতীয় পে স্কেল কার্যকর হওয়ার পর 1 দশকেরও বেশি সময় পার হলেও নতুন বেতন কাঠামো পাননি সরকারি চাকরিজীবীরা। এরই মধ্যে জীবনযাত্রার ব্যয় এবং মূল্যস্ফীতি উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় নতুন পে স্কেলের দাবি ক্রমেই জোরালো হয়। এ অবস্থায় গত বছরের জুলাইয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মূল বেতন 100 থেকে 140% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে প্রতিবেদন দেয় নবম পে কমিশন। এতে সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ মূল বেতন 78,000 টাকা থেকে 1,60,000 টাকা করার প্রস্তাব রাখা হয়। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের খসড়া এরই মধ্যে চূড়ান্ত হয়েছে। চলতি অর্থবছরের শুরুতেই তা বাস্তবায়নের কথা থাকলেও নানা কারণে আটকে যায়। ফলে পে স্কেল বাস্তবায়ন নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। জানা গেছে, প্রধানমন্ত্রীর সম্মতি পেলে শিগগিরই এটি মন্ত্রিসভার বৈঠকে তোলা হবে, যেখানে মূল বেতন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার সাংবাদিকদের জানান, 18 লাখ সরকারি কর্মচারীর চাপ সামলাতে চলতি অর্থবছরেই সরকারি কর্মচারীদের জন্য পে স্কেল বাস্তবায়ন হবে। সাধারণত 5-6 বছর পর পর পে স্কেল দেওয়ার কথা, কিন্তু বিগত সরকার 11 বছর যাবৎ কোনো পে স্কেল ঘোষণা করেনি, যার ফলে এই 18 লক্ষ কর্মকর্তা কর্মচারীদের আমরা চাপের মধ্যে আছি। গভর্নমেন্টের কমিটমেন্ট আছে, এটা আমরা বাস্তবায়ন করব এবং এটা চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, সংকট সমাধানে রাশিয়া, চীন, ইন্দোনেশিয়া থেকে জ্বালানি কেনার চেষ্টা করছে সরকার। বহুমুখী সাপ্লাই চেন আমরা সৃষ্টি করছি। আমরা অনেক জায়গায় থেকে রাশিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ইভেন চায়না থেকে জ্বালানি নিয়ে আসার চেষ্টা করছি।
বিদ্যুতের ব্যাপারেও কিছু দুর্ঘটনার কারণে সংকট তৈরি হয়েছে, তারপরে গ্যাসের ক্ষেত্রেও হয়েছে। এটা আমাদের হাতের বাইরে ছিল, কিন্তু সরকার খুব সিরিয়াসলি টেক আপ করেছে। আশা করি খুব অল্প দিনের মধ্যেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। কর্মসংস্থান ও উৎপাদন বাড়িয়ে সরকার অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করবে বলেও জানান মুখ্য সচিব। আমরা কর্মসংস্থান করব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, অটোরিকশার দৌরাত্ম্য ও যানজট নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ, ট্রাফিকে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণের দাবি, দ্রুতই ব্যবস্থার হুঁশিয়ারি প্রশাসকের। জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়তে দেশের গবেষণা প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। তিনি জানান, এরই মধ্যে দেশে মলিকিউলার বায়োলজিক্যাল ল্যাবরেটরি স্থাপনের কাজ শুরু হয়েছে। রাজধানীতে আয়োজিত গোলটেবিল বৈঠকে বায়ো ইকোনমি গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বক্তারা জানান, এই সম্ভাবনাকে কাজে লাগাতে প্রয়োজন গবেষণা উদ্ভাবনে বিনিয়োগ বাড়ানো, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দক্ষ জনবল তৈরি করা, পাশাপাশি গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের মধ্যে সমন্বয় বাড়ানোর উপরও গুরুত্ব দেন আলোচকরা। ইনস্টিটিউশনগুলো আছে রিসার্চের, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল তার মধ্যে অন্যতম, IDCR আছে, তো এগুলোকে স্ট্রেনথেন করার জন্য আমাদের কিছু প্রজেক্ট আছে, সেগুলো করা হবে। পাশাপাশি একটা মলিকুলার বায়োলজি ল্যাব তৈরি করার জন্য কিছু কাজ চলছে, যেগুলো হয়তো ইয়াং রিসার্চারদেরকে নতুন সুযোগ দিতে পারবে কাজ করার। এবং আমরা এনকারেজ করব BMRCর মাধ্যমে এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজির মাধ্যমে ইয়াং রিসার্চারদের জন্য আরও বেশি রিসার্চ ফান্ডিং, কম্পিটিটিভ রিসার্চ ফান্ডিং কীভাবে তৈরি করা যায়। স্টার্টআপ খাতে বিনিয়োগ বাড়াতে 400 কোটি টাকার ফান্ড অফ ফান্ডস চালু করেছে সরকার। বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার শীর্ষ স্টার্টআপ হাবে পরিণত করতে এই উদ্যোগ নেওয়ার কথা জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। আর প্রধানমন্ত্রীর ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা জানান, রাজনৈতিক বিবেচনায় কোনো অর্থায়ন করবে না সরকার। নতুন কর্মসংস্থান তৈরি, উদ্ভাবন ও প্রযুক্তি নির্ভর অর্থনীতি গড়ে তুলতে নির্বাচনী ইশতেহারে স্টার্টআপ ও উদ্যোক্তা উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিয়েছে বিএনপি সরকার। সরকারি তথ্য অনুযায়ী গত এক দশকে বাংলাদেশি স্টার্টআপ খাতে বিনিয়োগ এসেছে 120 কোটি মার্কিন ডলার, যার মধ্যে স্থানীয় বিনিয়োগকারীদের অংশ ছিল মাত্র 7%। এ অবস্থায় বিনিয়োগ বাড়িয়ে স্টার্টআপ ইকোসিস্টেম আরও শক্তিশালী করতে চলতি অর্থ বছরের বাজেটে 500 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর বাইরে 400 কোটি টাকা নিয়ে রোববার চালু হলো বাংলাদেশ ফান্ড অফ ফান্ডস। টেলিযোগাযোগ মন্ত্রীর আশা, সরকারের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় দক্ষিণ এশিয়ার শীর্ষ স্টার্টআপ হাবে পরিণত হবে বাংলাদেশ। নতুন নতুন সম্ভাবনাময় স্টার্টআপে বিনিয়োগের লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে। বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমের উন্নয়নের লক্ষ্যে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রীর টেলিযোগাযোগ উপদেষ্টা জানান, রাজনৈতিক বিবেচনায় কোনো স্টার্টআপ প্রতিষ্ঠানে বিনিয়োগ করবে না সরকার। সরকারি হিসেবে জুন পর্যন্ত 36টি প্রযুক্তিভিত্তিক স্টার্টআপে প্রায় 109 কোটি টাকা বিনিয়োগ করেছে স্টার্টআপ বাংলাদেশ। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। অটোরিকশার দৌরাত্ম্য ও রাজধানীর যানজট নিয়ে ক্ষোভ জানালেন ব্যবসায়ীরা। ডিএসসিসি ও ডিসিসিআই এর মতো বিনিময় সভায় যানজট নিরসনে টার্মিনাল স্থানান্তর, ট্রাফিক ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার বাড়ানো, চাঁদাবাজ ও হকার ও অটোরিকশা নিয়ন্ত্রণের দাবি ওঠে। ডিএসসিসি প্রশাসক বলেন, কাউকেই চাঁদাবাজি করতে দেয়া হবে না, দ্রুতই নিয়ন্ত্রণে আনা হবে অটোরিকশা ও হকারের দৌরাত্ম্য। যানজটে নাকাল নগরবাসী, ক্ষুব্ধ ব্যবসায়ীরাও। তাদের মতে বাণিজ্যিক সব ধরনের নিরাপত্তার ভিত্তি ভেঙে পড়েছে এই শহরে, যার অন্যতম কারণ হয়ে উঠেছে অটোরিকশার দৌরাত্ম্য আর অপচয় হওয়া কর্মঘণ্টা। যে রিক্সাগুলো যে ট্যাক্সলা চলছে, একটা রিক্সা থেকে 4 জন 5 জন 6 জনও তারা দেখি তারা বহন করে নিয়ে যায় একটা রিক্সার মধ্যে। গাড়িতে এসে ধাক্কা মারে এবং রাস্তাঘাটে ভাড়া নিয়ে তারা তাদের ব্যবহারটাও খুব খারাপ। এটা আপনি একটা লিমিটেশনে আনেন। ডিসিসিআই ও ঢাকা দক্ষিণ সিটির যৌথ উদ্যোগে
উদ্যোগে আয়োজিত মত বিনিময় সভায় যানজট নিরসনে বাস টার্মিনাল সরিয়ে নেওয়া সহ ট্রাফিক সিস্টেমে প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানো ছাড়াও কর হারের যৌক্তিকতা, চাঁদাবাজি ও বাণিজ্যিক সেবা নিয়ে অভিযোগ তুলে ধরেন ব্যবসায়ীরা। আজকে নবায়নের মধ্যে এটা 50 টাকার জায়গা হয়ে গেল 5000 টাকা। মেশিনারিজগুলো ইউজ করে আমাদের যে ইলেকট্রিসিটির যে সার্ভিস তার, এই সার্ভিস তারগুলি কিন্তু ইদানিং চুরি হচ্ছে। আলোচনায় আসে বাণিজ্যিক পরিষেবা বৃদ্ধির আশ্বাসও। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ঢাকা শহরের আমরা এআই ক্যামেরা যখন স্থাপন করেছি, ভালো একটা ফলাফল পাচ্ছি। এখানে আমরা চাচ্ছি আরো ব্যাপক হারে এটাকে ব্যবহার করা। এছাড়া ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র ঢাকায় শৃঙ্খলা ফিরে আসলে চাঙ্গা হবে অর্থনীতি। ফলে জ্বালানি সমস্যা সমাধান সহ হকার নিয়ন্ত্রণ ও অটোরিকশা শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে মূল কার্যক্রম বলে জানান ঢাকা দক্ষিণের প্রশাসক। অলরেডি রেজিস্ট্রেশনের আওতায় তাদেরকে আনতেছি আমরা। রেজিস্ট্রেশন এই রিক্সা যারা চালাচ্ছে, এটা আমরা বলেছি যত কিছু হোক। আর আজকে ঢাকা শহরে আসলেন, কালকে আপনি রিক্সা নিয়ে নেমে যাবেন বা একটা ভ্যান নিয়ে হকারগিরি করবেন, এটা হবে না। ইট মাস্ট বি স্টপ, একটা জায়গায় থামতে হবে। সড়কে একমুখী চলাচলের মাধ্যমে পরিবহন ও যাতায়াত সহজ করা, বাণিজ্যিক এলাকায় জলাবদ্ধতা দূর করার উপরও জোর দেন বক্তারা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। মূল সড়কে চলাচলকারী ব্যাটারি চালিত অটোরিকশা আটক করে ডাম্পিং ইয়ার্ডে পাঠানোর নামে চাঁদাবাজি করা হয় বলে অভিযোগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। অবিলম্বে এটি বন্ধ করার দাবিও জানিয়েছেন তিনি। পুরানা পল্টন মোড়ে বিপ্লবী রিক্সা শ্রমিক সংহতি আয়োজিত ব্যাটারি চালিত রিক্সা শ্রমিক সমাবেশে থেকে এমন দাবি জানানো হয়। এ সময় ডাম্পিংয়ের কারণে আটক করা রিক্সাগুলো দ্রুত ছেড়ে দেওয়ার দাবি জানিয়ে ফ্যামিলি কার্ড দেওয়ার ক্ষেত্রে রিক্সা চালকদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান সাইফুল হক। দাবি মানা না হলে শিগগিরই বড় পরিসরে রাজপথে আন্দোলনে নামার ঘোষণা দেওয়া হয় ব্যাটারি চালিত রিক্সা শ্রমিক সমাবেশ থেকে। ডাম্পিং থেকে যদি রিক্সাকে ছুটাতে হয় 10, 15, 20 হাজার, 30 হাজার টাকা দিয়ে তারপরে রিক্সাকে আনতে হয়। তো কটা রিক্সা শ্রমিকের পক্ষে এই টাকা দিয়ে রিক্সা ছুটানো সম্ভব? আপনারা ভয় দেখিয়ে রিক্সা শ্রমিকদের কাছ থেকে টাকা আদায় করছেন। অনতিবিলম্বে এই খেলা, এই রিক্সা শ্রমিকদের উপরে সন্ত্রাসী চাঁদাবাজি, অনতিবিলম্বে এটাকে বন্ধ ঘোষণা করতে হবে। এবং তা না হলে আপনাদের বিরুদ্ধে আমরা কর্মসূচি দিতে বাধ্য হব। বন্ধ হওয়া ঢাকার বৃত্তাকার নৌপথ ফের চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবার দায়িত্ব দেওয়া হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানকে। প্রকল্পটি বাস্তবায়নের কাজ শুরু করেছে বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি ও ডিটিসিএ। সংশ্লিষ্টরা বলছেন, সড়ক পথে সংযোগ, দূষণমুক্ত নদী এবং উন্নত মানের জলযান নিশ্চিত করলেই সফল হবে বৃত্তাকার নৌপথ। বুলবুল রেজার রিপোর্ট। বুড়িগঙ্গার বাদামতলী ঘাট দীর্ঘদিন ধরে নোঙর করা 6টি ওয়াটার বাস। জরাজীর্ণ যানগুলোর একটিরও নেই ফিটনেস। এখন নিলামে বিক্রির চেষ্টা করছে বিআইডব্লিউটিসি। 2004 সালে আশুলিয়া থেকে সদরঘাট পর্যন্ত দুটি ছোট লঞ্চ দিয়ে প্রথম ওয়াটার বাস সেবা উদ্বোধন করা হয়। কিছুদিন পর সেবাটি বন্ধ হয়ে যায়। 2010 সালে এই রুটে আবার নামানো হয় দুটি ওয়াটার বাস। 2014 সালে 2 ধাপে নামানো হয় আরও 10টি। 2016 সালে এই সেবা পুরোপুরি বন্ধ হয়ে যায়। অন্যতম কারণ অব্যাহত লোকসান। এই প্রকল্পে 2 ধাপে নৌপথ খনন, ল্যান্ডিং স্টেশন, টার্মিনাল সহ অবকাঠামো তৈরিতে ব্যয় হয় 83 কোটি টাকা। এছাড়া ওয়াটার বাস কেনা ও পরিচালনায় ব্যয় হয়েছে প্রায় 38 কোটি টাকা। সব মিলিয়ে বৃত্তাকার নৌপথে প্রায় 122 কোটি টাকা ব্যয়ের প্রায় পুরোটাই গেছে জলে। আবারও চালু হচ্ছে বৃত্তাকার নৌপথ, তবে এবার দায়িত্ব দেয়া হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানকে। বিআইডব্লিউটিএ বলছে, নদী দূষণ রোধ, নৌপথের সঙ্গে সড়কের সংযোগ ও প্রচার বাড়ালে এই প্রকল্পের সফল বাস্তবায়ন সম্ভব। ত্রুটি বিচ্ছুতি ফাইন্ড আউট করতেছে এবং বিভিন্ন সংস্থাকে দেওয়া হচ্ছে যাতে করে এই কর্মসূচিটা বাস্তবায়ন করা যায়। বিশেষজ্ঞ বলছেন, পুরো বৃত্তাকার নৌপথ চালু করতে হলে ভেঙে ফেলতে হবে অনেকগুলো সেতু, কারণ সেতুগুলো নিচু। এজন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা। বিগত সময় আমরা ব্যর্থ ছিলাম, কিন্তু আমাদের পরিকল্পনা গাফিলতি ছিল এবং সেই গাফিলতিটাকে আমরা অ্যাড্রেস না করেই কিন্তু বারংবার ভুল করে গিয়েছি। এখন আবার নতুন করে উদ্যোগটা হয়েছে, তাহলে আমাদের সবার আগে দেখতে হবে আগে কেন আমরা ফেল করেছিলাম। ওয়াটার বাস আপাতত গাবতলী থেকে সদরঘাট পর্যন্ত চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। অতীতে শত কোটি টাকা খরচ করে ব্যর্থ হয়েছিল প্রকল্পটি।
আবারও চালু হচ্ছে সেই সেবা। প্রশ্ন উঠেছে, এবার কি লাভের মুখ দেখতে পাবে প্রকল্পটি? বুলবুল রেজা, সময় সংবাদ, সদরঘাট, ঢাকা। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কার্গো জাহাজ থেকে সাগরে পড়ে এক বাংলাদেশি নাবিক নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারে নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযান চলছে। শনিবার মধ্যরাতে বন্দরের আলফা আঙ্করেজে অবস্থান করা এমভি ক্রিমসন ক্রেস জাহাজ থেকে সাগরে পড়ে নিখোঁজ হন নাবিক ইয়াসিন। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম। তিনি জানান, খবর পাওয়ার পরপরই তাকে উদ্ধারে তৎপরতা শুরু হয়। উদ্ধার অভিযানে নৌবাহিনীর 2টি জাহাজ ও একটি সোয়ার্টস বোট এবং কোস্টগার্ডের 2টি জাহাজ ও একটি বোট অংশ নিয়েছে। একই সঙ্গে আশপাশে অবস্থান করা সব জলযানকে উদ্ধার কাজে সহায়তার জন্য চট্টগ্রাম পোর্ট অথরিটির রেডিও থেকে অনবরত VHF বার্তা প্রচার করা হচ্ছে। রাঙামাটির মানিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 2 জন। স্থানীয়রা জানান, রোববার ভোরে রাঙামাটি থেকে যাত্রী নিয়ে কুতুবছড়ি বাজারের দিকে যাচ্ছিল পিকআপ ভ্যানটি। মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায় গাড়িটি। এতে ঘটনাস্থলেই মেঘরানী চাকমা, সান্ত্বনা চাকমা ও শান্তিরঞ্জন মারা যান। আহত 3 জনকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় শোভা চাকমাকে চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পথে তিনিও মারা যান। বর্তমানে পিকআপের চালক জ্ঞান বিকাশ চাকমা ও সুমন চাকমা চিকিৎসাধীন রয়েছেন। সৃজনশীলতা আর কৌশলগত চিন্তার লড়াইয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ARIUS 2.0 বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের দল উন্নয়ন। প্রায় 650 দলের অংশগ্রহণে 2 মাসের বাছাই পর্ব শেষে সেরা 5 দল নিয়ে অনুষ্ঠিত হয় গ্র্যান্ড ফিনালে। বিজ্ঞাপনের প্রচলিত ধারণা থেকে বেরিয়ে নতুন ধারণা, সৃজনশীল উপস্থাপন আর কৌশলগত চিন্তার মাধ্যমে নিজেদের দক্ষতা প্রমাণের সুযোগ পান প্রতিযোগীরা। গ্র্যান্ড ফিনালেতে নিজেদের বিজ্ঞাপন কৌশল বিচারকদের সামনে তুলে ধরেন প্রতিযোগীরা। বিজয়ী দলকে পুরস্কার হিসেবে দেয়া হয় 2 লাখ টাকা। আয়োজকদের আশা, এমন আয়োজন শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি বিজ্ঞাপন ও ব্যবসার বাস্তব জগতের সঙ্গে পরিচিত পাওয়ার সুযোগ তৈরি করবে। ইভেন্টটা নিয়ে খুব খুশি, সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে এখানে পার্টিসিপেট করেছে এবং আমরা অন্যান্য ইউনিভার্সিটি থেকে খুব ভালো রেসপন্স পেয়েছি। এই যে টাইট শিডিউলের মধ্যে স্পেশালি কাজ করাটা আমাদের অনেকের লিডারশিপ যে স্কিলগুলো আছে সেটাকে আরও বাড়াবে আমাদের ফিউচারের জন্য। আলহামদুলিল্লাহ, ফার্স্ট অফ অল এতগুলো টিমের মাঝখানে এখানে এসে চ্যাম্পিয়ন হওয়া ইটস নট ইজি ফর আস। উই ডিড আ লট। আমরা অনেক কাজ করছিলাম, আমরা অনেক ট্রাই করছি, আমরা হারছি, আমরা আবার শিখছি, আমরা উঠছি। সো ওভারঅল ইট ওয়াজ এটা আসলে প্রকাশ করা যাবে না এখন। অ্যান্ড উই আর সো হ্যাপি অ্যাজ আ টিম। দেশের বাইরের খবর। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে হরমুজ প্রণালী দখল করা যাবে না বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তেহরানের নিয়ন্ত্রণেই থাকবে এই জলপথ। এদিকে জ্বালানির দাম বাড়লেও ইরানের আগ্রাসনের জন্য ক্ষমা চাইবেন না বলে সাফ জানিয়ে দিয়েছে ট্রাম্প। USS আব্রাহাম লিঙ্কনের পরিবর্তে মধ্যপ্রাচ্যে USS জর্জ H.W. বুশ মোতায়েন করেছে ওয়াশিংটন। সম্প্রতি হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের অঞ্চল ঘোষণার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন বক্তব্যের কড়া জবাব দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। তার দাবি, সামাজিক মাধ্যমে দেয়া পোস্ট, বিমানবাহী রণতরী কিংবা কোনো আদেশ দিয়ে হরমুজ প্রণালী দখল করা সম্ভব নয়। ইরানের নিয়ন্ত্রণে এই জলপথ খোলা ও বন্ধ হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। হরমুজ প্রণালীর বর্তমান অস্থিরতার জন্য সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি বলেছেন, ইরানে হামলা শুরুর আগ পর্যন্ত এই জলপথে কোনো সমস্যা ছিল না। একই সুরে কথা বলে প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান জানিয়েছেন, মার্কিন অবরোধে ইরানের বন্দর ও তেল রফতানি কার্যত আটকে যাওয়ায় মূল্যস্ফীতি বেড়েছে। আর তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বর্তমানে কোনো আলোচনা চলছে না বলে সাফ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। পাকিস্তান ও কাতার মধ্যস্থতাকারী হিসেবে বার্তা আদান প্রদান করলেও তা সরাসরি আলোচনা নয়।
ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানের কারণে মার্কিন নাগরিকদের ওপর পড়া আর্থিক চাপ ও জীবনযাত্রার অতিরিক্ত ব্যয়কে সামান্য বলে অভিহিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এই যুদ্ধ চালানোর জন্য তিনি কখনোই ক্ষমা চাইবেন না। এদিকে যুদ্ধের সময় নিখোঁজ 3 ইরানি পাইলটকে কাতার জীবিত আটক করেছে বলে দাবি করেছে তেহরান। ইরানের সামরিক বাহিনীর নিখোঁজ ব্যক্তিদের সন্ধান কমিটির প্রধানের চিঠি অনুযায়ী মার্চে কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার মিশনে যাওয়া 2টি Su-24 যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর তাদের আটক করা হয়। অন্যদিকে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। আরব সাগরে USS জর্জ H.W. বুশ বিমানবাহী রণতরী মোতায়েনের ছবি প্রকাশ করেছে সেন্ট্রাল কমান্ড। এর আগে দীর্ঘ সময় ধরে USS আব্রাহাম লিঙ্কন মোতায়েন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বিএনপি ক্ষমতায় এলেই শুরু হয় ষড়যন্ত্র, স্বৈরাচারীর মতো বিশৃঙ্খলাকারীদেরও রুখে দেওয়ার ডাক প্রধানমন্ত্রীর। কিছুক্ষণ পর ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন। দণ্ডিত হাসিনা ও হাদির খুনিদের প্রত্যর্পণ চায় ঢাকা, অনুকূল পরিবেশ তৈরি করলেই প্রধানমন্ত্রীর ভারত সফর সম্ভব, নয়াদিল্লিকে স্পষ্ট বার্তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের। এই ছিল বিকেল 5টার সময় সংবাদে। এরপর বাংলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী তোহা খান তামিম। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। বাংলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন। সময়।